স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিনিয়োগের জন্য বাংলাদেশ সম্ভাবনার দেশ। কেউ যদি লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে চান তো বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদের নিজেদের দেশ ভাবার আহ্বান জানিয়ে বলেন, দেশটিকে এভাবেই বিনিয়োগের জন্য তৈরি করা হয়েছে। বিশ্বকে বদলে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। বিডার আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আয়োজনের তৃতীয় দিনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় আবেগ আপ্লুত প্রধান উপদেষ্টা বলেন, কৃষি প্রধান বাংলাদেশ এখন তৈরি পোশাক শিল্পের জন্য পরিচিত। প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের হাত ধরে গড়া শিল্প বয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এখানে রয়েছে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ প্রজন্ম। Bangladesh is a place to see that how suddenly people বাংলাদেশ এমন একটি জায়গা যা দেখার মতো। দেখেন, আমরা কৃষক হিসেবে পরিচিত ছিলাম, কিন্তু 60-এর দশকে কিছু পাগল তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠে। এখন প্রথম প্রজন্মের পর দ্বিতীয় প্রজন্ম এই শিল্প এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে তৃতীয় প্রজন্মও চলে এসেছে, যারা তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ গোষ্ঠী। তাদের সমস্যা সমাধানের দক্ষতা আছে। আমরা অনেক কিছু করতে পারবো। we people can do that. বাংলাদেশের বিশ্বকে বদলে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, এটি এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল পরিসরে কাজ করছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। Business in Bangladesh is not only for Bangladesh. বাংলাদেশে বিনিয়োগ শুধু বাংলাদেশের জন্য নয়, এখানে বিনিয়োগ মানে পুরো বিশ্বের জন্য বিনিয়োগ। দেখেন গ্রামীণ ব্যাংকের দিকে, এটি গ্রামীণ আমেরিকা হিসেবে সেখানে ব্যবসা করছে। Business in the United States, Grameen America. অর্থ উপার্জন আনন্দের, তার চেয়েও আনন্দের বিনিয়োগ। তাই যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে ব্যবসা করতে চান তো বাংলাদেশকেই বেছে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। These big industries and so on. And inviting you for so many countries. বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তাই আসুন নিজের দেশ মনে করে এখানে বিনিয়োগ করুন, কারণ এখানে বৃহৎ তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে। Came a long way in a very short time. বিনিয়োগে বিশেষ অবদান রাখায় 5 শিল্প উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় এক বিদেশি বিনিয়োগকারীকে। বুধবার সম্মেলনে সেবার মাধ্যমে বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দুপুরে গুলশানে গণমাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য না করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে দলটি। বুধবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের অবশ্যই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। এদিকে দুপুরে গুলশানের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। জানান, সংবিধানের ৫৫ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি, তবে ধর্মনিরপেক্ষতা বাতিল নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি তারা। সেই সাথে জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষেও নয় বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন নেতাকর্মীরা।
এর আগে নিজেদের মতামত জমা দেয় বিকল্পধারা বাংলাদেশ। পৌরসভার কাউন্সিলর ও ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে চায় দলটি। সংস্কার কমিশনগুলোর প্রায় সবগুলো প্রস্তাবেই তারা একমত। আর গণ অধিকার পরিষদ প্রস্তাব করেছে অর্থাদেশের মাধ্যমে সংস্কার করা সংবিধান কার্যকরে এই সংবিধানের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে। জাতীয় নির্বাচনে অংশ নিতে 25 বছরের পরিবর্তে 23 বছর করার সুপারিশ করেছে তারা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুবিধা থাকবে, এজন্য একটি অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় যেতে হবে। একাধিক পদ্ধতি রাখতে হবে ভোট গ্রহণের জন্য। বিশদ পর্যালোচনার জন্য গঠন করা হচ্ছে একটি অ্যাডভাইজারি কমিটি। প্রক্সি ভোট নিয়ে আগের অবস্থানে আছে ইসি। প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে মঙ্গলবার কর্মশালা করে নির্বাচন কমিশন। এতে সবগুলো পদ্ধতি নিয়েই পক্ষে বিপক্ষে মতামত দেন বিশেষজ্ঞরা। কিছু সীমাবদ্ধতা আছে। বুধবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন, নির্বাচন বিশেষজ্ঞ, টেকনোলজি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এদের সমন্বয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নেই। বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। প্রবাসীদের ভোট দেয়া নিশ্চিত করতে বিভিন্ন দেশের পদ্ধতিও পর্যালোচনা করেছে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে দুদকের 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, শেখ হাসিনা, শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে কমিটি হয়েছে। এছাড়া সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দম্পতির 33টি ব্যাংক অ্যাকাউন্টে 172 কোটি টাকা অবৈধ লেনদেন প্রমাণিত হওয়ায় মামলা করেছে দুদক। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কিছু বিষয়ে অভিযোগ জানাতে দুদকে আসেন। সার্জিস আলম সাংবাদিকদের বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে, আবার অনেককে হয়রানি করা হয়েছে। দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তারা। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জন হতে পারে 3.9%, আর আগামী বছর তা বেড়ে হতে পারে 5.1%। এমন পূর্বাভাস দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানটি তার ওয়েবসাইটে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস ভুটানের, এরপর ভারতের। চলতি অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10.2% পূর্বাভাস দিয়ে এডিবি বলেছে, আগামী অর্থবছরে তা কমে 8% নেমে আসতে পারে। চীনের আবাসন খাতের মন্দা এবং মার্কিন সরকারের শুল্ক নীতির প্রভাবে এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধি আংশিকভাবে কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে এডিবির পূর্বাভাসে, যেখানে বলা হয়েছে মার্কিন শুল্কের প্রভাবে পুরো অঞ্চলের বাণিজ্যে চ্যালেঞ্জ বাড়বে, অনিশ্চয়তার মুখে পড়বে বলে উল্লেখ করা হয়েছে। তবে অভ্যন্তরীণ চাহিদা ও ইলেকট্রনিক্স পণ্যের রপ্তানি সেখানে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এতে ঋণের 30%ই খেলাপি হয়ে গেছে। যারা দেশের অর্থ পাচার করেছে তাদের জীবন দুর্বিষহ করে তোলা হবে,
এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বলেছেন, ব্যাংক খাতে কার্যকর সংস্কারের জন্য কয়েক বছর সময় লাগবে, আর এজন্য কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 2 দিনব্যাপী ব্যাংকিং সম্মেলনের প্রথম দিন অংশ নেন অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক, ব্যাংকার সহ খাত সংশ্লিষ্টরা। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংক সংস্কারের কাজ শেষ করা সম্ভব নয়, এর জন্য সময় লাগবে কয়েক বছর। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী হলে যে সরকারই আসুক সংস্কার চালু থাকবে। Independence of Bangladesh Bank that we are trying, if that is obtained, ব্যাংক খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ এবং অর্থ পাচার। এ বিষয়ে কঠোর বার্তা দেন গভর্নর। we have huge non-performing loan problem and it's going to get worse as we correctly account for those. It was a misrepresentation of 8%, 9%, 10%. It's not going to be less than 30%. There is should not be a safe haven for anyone who has taken large sum of money and disappeared from Bangladesh. We will go after them. So that's the main objective. As much money we can collect, that's fine. But our main task will be to make their life also difficult. ব্যাংকে সুশাসন ফেরানোর চেষ্টার কথাও বলেন তিনি। এই লক্ষ্যে চলছে আইন সংস্কারের কাজ। The quality of our banking governance has deteriorated. That means while we have the two challenges, our body of the banking system is fundamentally very weak. There are gaps in Islamic banking law. We don't have a law for now. We have to work on those as well. BIBM এর মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল DBC নিউজ। Hopefully make two large Islamic banks. রেদওয়ানুল হক, DBC নিউজ, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, হালাল টাকা খরচ করে হজ করতে হবে, হারাম অর্থ দিয়ে ইবাদত হয় না। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের মাঝে সুদ, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্থ কামানোর প্রবণতা রয়েছে। তিনি আরও বলেন, হজ পালনে শারীরিক কষ্ট ও অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িয়ে রয়েছে। হজ যাত্রীদের কষ্ট বা ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে, সবকিছু সহজে মেনে নিতে হবে। ঢাকা জেলার বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের মধ্য হতে বুধবার 2টি ব্যাচের 7 শতাধিক হজ যাত্রীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী 16 এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। হালাল টাকা খরচ করব, হারাম টাকা দিয়ে ইবাদত হয় না। সুদ, ঘুষ, দুর্নীতি, পার্সেন্টেজ লুণ্ঠন করে আমরা অর্থবিত্ত জোগাড় করি। এটা হিউম্যান নেচার। এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় সরকার। আগের যে কোনো সময়ের চেয়ে ব্যতিক্রমী আয়োজনে থাকছে বিশ্ব শান্তির বার্তা। সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অসাম্প্রদায়িক পরিবেশে দেশ মাতবে বর্ষবরণের আয়োজনে। বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিত হবে বাংলাদেশ। বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে সাজ সাজ রব। এরই মধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে উৎসব। বর্ষবরণ আয়োজন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টারা। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিতে দেশব্যাপী থাকবে বিশেষ আয়োজন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাল নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকিরি গান। নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয়, যেমন ছায়ানটের অনুষ্ঠান, সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে। এবারের নববর্ষে শোভাযাত্রায় অংশ নিচ্ছে বাঙালি সহ 28টি জাতিগোষ্ঠী, যার মূল উদ্দেশ্য সব সম্প্রদায়ের সম্পর্ক উন্নয়ন এবং একতার পরিবেশ তৈরি করা। বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে, এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই। তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারের শোভাযাত্রায়।
সবাইকে বিজু উদযাপনে রাঙামাটি আমন্ত্রণ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বিঘ্নে উৎসব উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেই প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে। আমাদের কাস্টমারি যে হ্যাটম্যান কারবারি, ইভেন আমাদের রাজা মহোদয়রা তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেট আস এনজয় টুগেদার। এছাড়াও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সংহতির বার্তা পৌঁছাতে শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হবে ফিলিস্তিনের কথাও। বাম্বা প্রায় 200 গিটারিস্ট নিয়ে রক মিউজিশিয়ানরা একটা গান গাবে, আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে এখন সাজ রব। বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসবের আনুষ্ঠানিকতা। সব বয়সী মানুষের মনে লেগেছে উৎসবের রং, ছড়িয়ে দেয়া হচ্ছে উৎসবের বার্তা। বছরের সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ি জনগোষ্ঠী। বিজু, বৈশু, সাংগ্রাই, বিহু, বিশু উৎসব আয়োজনে ব্যস্ত ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী। মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ বরণ উপলক্ষ হলেও এর রেশ থেকে যায় পক্ষকাল ব্যাপী। শোভাযাত্রা, পাহাড়ি খেলা ও নাচে গানে মেতে থাকে পার্বত্যাঞ্চল। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়ি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা, তুলে ধরা হয় ঐতিহ্য। এরপর আনন্দ আমেজে বৈশাখীর উপলক্ষ সবার কাছে পৌঁছে দিতে বের হয় শোভাযাত্রা। আজকে হচ্ছে যে বিজুর মেলাতে হচ্ছে অনেক ভালো লাগতেছে। বাহির মধ্যে অনেকগুলো খেলা আছে যা হচ্ছে আজকে থেকে শুরু হয়ে আমাদের 4 দিন ব্যাপী চলবে আর কি। ক্ষুদ্র নৃগোষ্ঠী আখ্যা দিয়ে আদিবাসীদের পরিচয় ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে উঠেছে অভিযোগ। শুভ বুদ্ধির উদয় হোক যে এরাও বাংলাদেশের মানুষ, আদিবাসী মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। আমাদের যদি নৃগোষ্ঠী বলা হয়, আমরা যে চাকমা, মারমা, ত্রিপুরা ভুলে যাব। এই ভুলে যাওয়ার জন্য এই ব্যবস্থা। ভুলে যেতে দিবেন না, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। খাগড়াছড়িতে বৈশু, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।